ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে প্রায় 1.5 থেকে 2 বছর ধরে প্রিপারেশন করতে হয়। এটা ওয়ার্ল্ড রেকর্ড। 1.5 কোটি মানুষ যোগদান দিয়েছেন এই ইলেকশনে। মমতা ব্যানার্জির পার্টি 4th পজিশন। এই লোকসভা ইলেকশনের যদি সব থেকে বড় কামব্যাক কেউ করেছে তাহলে তিনি হলেন কর্মসূচির দ্বারা, যেটা হলো ভারত জোড়ো যাত্রা। চোখ বুঝে শুধু বিজেপিকে ভোট দেবে, সিঙ্গেল পার্টি হিসেবে ম্যাজিক ফিগারও ক্রস করতে পারেনি। প্রায় সমান অধিকার দিয়েছে যাতে কোনো রকম ভাবেই ডেমোক্রেসি ক্ষতিগ্রস্ত না হয়। লোকসভা ইলেকশন 2024 ইলেকশন শেষ হয়েছে আর রেজাল্টও আমাদের হাতে এসে গেছে। এটা এক বিশাল হুলুস্থুলুস ব্যাপার, এক বিশাল ইভেন্ট। কিন্তু সোজা পয়েন্টে আসি যে ইলেকশনের যে রেজাল্ট, গোটা দেশে যে পরিবেশ হয়েছিল যে কে জিতবে কে হারবে, বা এক্সিট পোলেও যে ডেটা এসেছে আর যে রেজাল্ট আজকে দেখা গেল, সেই রেজাল্ট অনুযায়ী কিন্তু মানুষের মত একটু অন্য কথা বলেছে। নরেন্দ্র মোদী হয়তো তৃতীয়বারের জন্য আবার প্রধানমন্ত্রী হবেন, যেটা একটা সত্যি বড় ব্যাপার। কিন্তু কোথাও না কোথাও নরেন্দ্র মোদী বা বিজেপি কি এই ইলেকশনটা হেরেছে? না, কেন বলছি তার কারণ আমি এই ভিডিওতেই ডিসকাস করব। কিন্তু কোথাও না কোথাও কি বিজেপির ওভার কনফিডেন্স একটু বেশি হয়ে গেছিল? আর তার সাথে সাথে বলাই বাহুল্য যে রাহুল গান্ধী তিনি এক দারুণ কামব্যাক দেখিয়েছেন এই ইলেকশনে। এই সব বলার আগে যেটা আমাকে সব থেকে আগে বলতে হয় সেটা হলো যে এই ভারতবর্ষের প্রতি 5 বছর হওয়া জেনারেল ইলেকশন বা লোকসভা ইলেকশন কেন এতটা মহান। 1.5 মাস ধরে 7 দফায় চলা এই ইলেকশনে প্রচুর মানুষের যোগদান রয়েছে। আর তার সাথে সাথে শুধুমাত্র 1.5 মাসের এই ইলেকশন নয়, এই ইলেকশন কন্ডাক্ট করানোর জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে প্রায় 1.5 থেকে 2 বছর ধরে প্রিপারেশন করতে হয়েছে। 2024-এর ইলেকশন একটা বিশাল বড় ইভেন্টের, তার সাথে সাথে একটা ওয়ার্ল্ড রেকর্ডও হয়েছে। সেটা কি আপনাদেরকে বলছি, আপনি জানলে অবাক হবেন যে এই ইলেকশনের টোটাল যে ভোট পড়েছে সেই ভোটের সংখ্যা হলো 68 কোটি 68 করোড়, যা প্রায় ইউনাইটেড স্টেটসের টোটাল পপুলেশনেরও দ্বিগুণ। আর তার সাথে সাথে এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড। আর এই 68 কোটি ভোটার্সের মধ্যে 31 করোড় প্রায় মহিলা ভোটার। তার মানে এইটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে না যে 50-50% ভোট শেয়ার আছে মহিলা আর পুরুষদের মধ্যে, যেটা একটা হেলদি ডেমোক্রেসির ইঙ্গিত বহন করে। আর তার সাথে সাথে সব থেকে বড় কথা হলো যে একটা ডেভেলপড নেশন হওয়ার জন্য যে মহিলাদের যোগদান কতটা জরুরি, সেইটা এই ধরনের রেজাল্ট থেকে খুব ভালোভাবে আমরা বুঝতে পারছি। 2024-এর লোকসভা ইলেকশন জম্মু কাশ্মীরেও হয়েছে। আর সব থেকে বড় ব্যাপার হলো 58.58% ভোট পড়েছে টোটাল জম্মু কাশ্মীরের মধ্যে। তার মধ্যে কাশ্মীর ভ্যালিতে 51% ভোট পড়েছে প্রায়, যেটা এইটুকু বুঝতে খুব সাহায্য করছে যে আমাদের ডেমোক্রেসিতে কাশ্মীরিরা খুব ভালোভাবে পার্টিসিপেট করতে পারছে এবং তারা নিজেদের মত দিতে পারছে। এই ইলেকশন কতটা বড় ইলেকশন সেটা আপনি এই ডেটাটা দেখলে বুঝতে পারবেন যে 68,000 মনিটরিং টিম তৈরি করা হয়েছে এই ইলেকশনকে কন্ডাক্ট করার জন্য। আর তার সাথে সাথে পোলিং পার্সোনালস আর সিকিউরিটি পার্সোনালস এই দুই মিলিয়ে 1.5 কোটি মানুষ যোগদান দিয়েছেন এই ইলেকশনে। তাই এই সমস্ত দিক থেকে বোঝাই যাচ্ছে যে আমাদের দেশের ইলেকশন একটা ছোটখাটো ইভেন্ট নয়, এটা একটা মহান ইভেন্ট। এবং একটা ডেমোক্রেটিক দেশের এটা একটা সব থেকে বড় উৎসব যা আমাদের দেশে আজ আবার হয়েছে। চলুন এবার ইলেকশনের রেজাল্ট নিয়ে কিছু কথা বলি। আপনারা হয়তো অনেকেই জানেন যে ইলেকশনের রেজাল্ট এখন কি, তবুও রেফারেন্সের জন্য আমি বলি যে আমি যখন এই ভিডিওটা শুট করছি ততক্ষণে এনডিএ যে অ্যালায়েন্স, সেই অ্যালায়েন্সের 292 সিটস, যার মধ্যে বিজেপি 240টা আর ইন্ডিয়া অ্যালায়েন্সের সিটস হলো 232, যার মধ্যে কংগ্রেস একাই পেয়েছে 99টা। আর আমাদের রাজ্যের দিক থেকে যদি দেখি তাহলে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির পার্টি 4th পজিশন পেয়েছে গোটা দেশের মধ্যে ভোট পাওয়া আর সিট পাওয়ার নিরিখে, যেটা বলতেই হবে যে মমতা ব্যানার্জি অ্যান্ড হার টিমসের জন্য একটা হিউজ সাকসেস। কিন্তু এই সব কিছু আলোচনা করতে করতে এইটা বলতেই হয় যে এই লোকসভা ইলেকশনের যদি সব থেকে বড় কামব্যাক কেউ করেছে তাহলে তিনি হলেন রাহুল গান্ধী। দেখুন, রাহুল গান্ধীর ওপর অপোজিশন লিডার হিসেবে বা একটা বিরোধী মুখ হিসেবে সমস্ত দেশের মানুষ তাকে পূর্ণ সমর্থন করেছে। যে ভারতবর্ষের যদি কোনো কোয়েশ্চেনিং ডিপার্টমেন্ট থাকে আর সেটা যদি বিরোধীরা হয় তাহলে সেই বিরোধীদেরকে ভারতবর্ষের মানুষ একটা বহুমত দিয়েছে যাতে তারা সাধারণ থেকে সাধারণ কথা সরকারের কান অবধি পৌঁছতে পারে। আর তার সাথে সাথে রাহুল গান্ধী 2019-এর ভোটের ভরাডুবির পর তিনি একটু হয়তো রাজনীতি থেকে সরে গেছিলেন, নিজেকে তৈরি করছিলেন, এবং তিনি যখন কামব্যাক করেন, ফার্স্ট তিনি যখন আবার রাজনীতিতে আসেন সেইভাবে,
তখন তিনি গোটা ভারতবর্ষের মানুষকে আশ্চর্য করে দিয়েছিলেন একটা নিজের কর্মসূচির দ্বারা, যেটা হলো ভারত জোড়ো যাত্রা। এই ভারত জোড়ো যাত্রাতে গোটা দেশ জুড়ে রাহুল গান্ধী প্রচুর সমর্থন কুড়িয়েছেন, প্রচুর মানুষ তাকে সমর্থন করেছে এবং আর এই ইভেন্টটাকে রাহুল গান্ধীর পলিটিক্যাল কেরিয়ারের জন্য একটা বেশ গুরুত্বপূর্ণ ইভেন্ট হিসেবে মানা যেতেই পারে। আর এই রেজাল্টের পর থেকে বোঝা যাচ্ছে যে সেই যাত্রা যেটা প্রথমে তিনি শুরু করেছিলেন, প্রথম ভারত জোড়ো যাত্রা, তারপরে তিনি আবার ভারত জোড়ো যাত্রা করেন যেটা গুজরাট থেকে নর্থ ইস্ট অব্দি করেন, এই দুটো যাত্রা তাকে একটা পলিটিক্যাল স্ট্যান্ড দিতে মানুষকে বাধ্য করেছে এবং গোটা ভারতবর্ষের মানুষ তাকে এইটুকু অ্যাপ্রিসিয়েট অবশ্যই করেছেন যে হ্যাঁ, রাহুল গান্ধী অবশ্যই পারে একটা অপোজিশন লিডার হিসেবে, একজন অপোজিশন নেতা হিসেবে এই ভারতবর্ষের সরকারের সামনে নিজের পক্ষ রাখার এবং দেশকে ঠিক ডেমোক্রেসির দিকে হয়তো অগ্রসর করে নেওয়ার জন্য তাকেও একটা বড় ভূমিকা পালন করতে হবে। এই ইলেকশনের রেজাল্ট দেখে একটা জিনিস খুব ক্লিয়ার হচ্ছে যে এই দেশের মানুষ 2014 থেকে 2019 অব্দি এবং 2019 থেকে 2024 অব্দি নরেন্দ্র মোদীর সরকারকে একটা পূর্ণ বহুমত দিয়ে রেখেছিল, যেটাকে বলতে পারি আমরা খোলা ছুট, যেখানে একটা সরকার চাইলে অনেক কিছুই করতে পারে। যেখানে 2024-এ মনে হচ্ছিল একটা মোদী ঝড় আসবে বা বিজেপির একটা ঝড় আসবে বা মানুষ চোখ বুঝে শুধু বিজেপিকে ভোট দেবে, সেইটা কিন্তু হয়নি। যেখানে এই বিগত 10 বছরে নরেন্দ্র মোদীকে গোটা দেশের মানুষ পূর্ণ বহুমত দিয়ে সমর্থন করেছেন, সেইখানে নরেন্দ্র মোদীর নিজের সিঙ্গেল পার্টি বিজেপি 230-তে আটকে গেছে। বিজেপি যেখানে 300 সিট পার করেছিল 2019 সালে, সেখানে বিজেপি সিঙ্গেল পার্টি হিসেবে ম্যাজিক ফিগারও ক্রস করতে পারেনি। যার থেকে এইটা ক্লিয়ার, নরেন্দ্র মোদী যা সিটি পেয়েছেন বা এনডিএ গঠবন্ধন যা সিটি পেয়েছে, তার থেকে এইটা প্রমাণিত হচ্ছে যে তারা পূর্ণ বহুমত পায়নি এবং তার থেকেও বড় কথা, তাদের যে বিরোধী পক্ষ, সেই বিরোধী পক্ষকেও মানুষ প্রায় সমান অধিকার দিয়েছে যাতে কোনো রকম ভাবেই ডেমোক্রেসি ক্ষতিগ্রস্ত না হয়। দেখুন, এইখানে ডেমোক্রেসি কোনো পার্টি যদি একক সংখ্যাগরিষ্ঠ পায় 10 বছর ধরে, যেটা বিজেপি পেয়েছিল, সেটা মানে যে ডেমোক্রেসির ক্ষতি তা নয়। কিন্তু অবশ্যই একটা হেলদি ডেমোক্রেসির জন্য, একটা ডেভেলপমেশন তৈরি করার জন্য একটা স্ট্রং অপোজিশন খুব দরকার, যেটা ভারতবর্ষের মানুষ এই 2024 ইলেকশনে ভারতবর্ষের পার্লামেন্টকে দিয়েছে। তাই যদি 2019-এর নির্বাচনের ফলাফলকে বিচার করি, তাহলে অবশ্যই নরেন্দ্র মোদী যে পরিমাণ রেজাল্ট 2019-এ করেছিলেন, সেই পরিমাণ রেজাল্ট এই বছর হয়নি, বরং ওর থেকে অনেকটাই কম হয়েছে। সেই অনুযায়ী নরেন্দ্র মোদী হয়তো সেখান থেকে পিছিয়ে গেছেন। কিন্তু যদি অপর পক্ষ থেকে দেখি, তাহলে 2019-এ রাহুল গান্ধী বা কংগ্রেস যে ফলাফল করেছিল, তার থেকে অনেক ভালো ফলাফল কিন্তু এইবার হয়েছে। তার মানে এইটুকু বোঝা যাচ্ছে যে রাহুল গান্ধী যেটুকু পেয়েছিলেন তার থেকে আরো বেশি পেয়েছেন, আর নরেন্দ্র মোদী যেটুকু পেয়েছিলেন তার থেকে হয়তো অনেকটা কম পেয়েছেন। তাই কে হেরেছে কে জিতেছে এইটা বিচার করার থেকে বেশি বড় কথা হলো যে আমাদের দেশের ডেমোক্রেসি জিতেছে। যে দেশের ডেমোক্রেসিতে পার্লামেন্ট বা সদনের মধ্যে একক সংখ্যাগরিষ্ঠ পার্টির যেমন দরকার সরকারে, ঠিক সেরকমই একটা স্ট্রং অপোজিশনের দরকার, যেটা দেশ দিয়েছে। কিন্তু এর সাথে সাথেও বিরোধী পক্ষকে এটা মনে রাখতে হবে যে তারা যে কোনো কাজ, যে কোনো কোয়েশ্চেনিং এবং যে কোনো ক্রিটিসিজম যেন দেশের হিতেই করে, দেশের মানুষের হিতেই করে। গভর্নমেন্ট যদি কোনো ভালো কাজ করছে আর যদি তার সাথে গভর্নমেন্ট কোনো দেশের উন্নতির কাজ করছে, তাহলে সেই বিরোধী পার্টি, যেই বিরোধী পার্টিকে বা যে বিরোধী লিডারদেরকে মানুষ দুহাত ভরে সমর্থন করেছে, তাদের সব থেকে বড় দায়িত্ব হলো দেশ হিতে হওয়া কোনো কাজ, কোনো ধর্ম, কোনো জাত, কোনো দল নির্বিশেষে সরকারের পাশে থাকা উচিত। এবং সরকারের উচিত যে কোনো কাজ করার আগে বিরোধী পক্ষকে জানানো এবং তাদেরকে সমান সময় দেওয়া, যাতে তারা যে কোনো রকম ক্লিয়ারিটি, যে কোনো রকম কোশ্চেন দেশের সরকারের সামনে রাখতে পারে। দেখুন, এই ইলেকশনের রেজাল্ট থেকে এইটুকু ক্লিয়ার হয়ে গেছে আজ যে ডেমোক্রেসিতে ওভার কনফিডেন্সের কোনো জায়গা নেই, আর মানুষ শেষ কথা বলে। আর মানুষের এই মতামত থেকে বাবা সাহেব আম্বেদকর যে চেতনা ভারতবর্ষের মানুষের মধ্যে দিয়ে গেছিলেন সংবিধানের মাধ্যমে, সেই চেতনা আবার একবার জাগরুক হয়েছে। তাই আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আজকে এম করছি 10টা লাইকের। আর প্লিজ আমার পাশে থাকার জন্য একটু সাবস্ক্রাইব করবেন, এতে আমি অনেক সাপোর্ট পাই আর আমি মোটিভেট হই নতুন নতুন কন্টেন্ট আপনাদের সামনে আনার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।